সচিবালয়ের উত্তেজনা কমছে না। সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন, মিছিল করেছে এবং তারা সেখান থেকে আলটিমেটাম দিয়েছে। কি হয়েছে? সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। সেনাবাহিনী কি রাষ্ট্র ক্ষমতা দখল করছে? সেনাবাহিনী কি সেনা শাসন জারি করতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন যে সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় নেই। সেনাবাহিনী হঠাৎ কি এরকম সুযোগ পেয়ে গেল বা কি এত বড় বিশাল সংবাদ সেনাবাহিনীর জন্য নিয়ে আসলো? দেখেন, সেনাবাহিনীদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন ডক্টর ইউনূস। আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ডকার চিপে আটকে গেছেন। এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবে সেই কাগজে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ, এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নাকি কান্না শুরু করেছেন, ছেড়ে দাও আমাকে। এমনিতেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। সচিবালয়ের উত্তেজনা কমছে না। সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন, কাজকাম বাদ দিয়ে শুধুমাত্র মিছিল স্লোগান দিয়েছেন। এর আগে গত সপ্তাহের শেষ 2 দিনেও দেখেছি সচিবালয় উত্তপ্ত। আজকে সচিবালয়ে কার্যত কোনো কাজ হয়নি, সচিবালয় স্থবির হয়ে পড়েছিল এবং স্থবির হয়ে পড়ার কারণ সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বাইরে নেমে এসে মিছিল করেছে, সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করেছে এবং তারা সেখান থেকে আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামটাও ভয়াবহ আলটিমেটাম। সরকার এখন উভয় সংকটে পড়বে। সরকার যখন রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে এবং রাজনৈতিক সমঝোতার ব্যাপারে ব্যস্ত, তখন সচিবালয়ে সরকারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হবে। সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বলছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সেটা নিয়েই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অধ্যাদেশ বাতিল না হলে এই উত্তেজনা কমবে না। সরকার কার বুদ্ধিতে এই ধরনের অধ্যাদেশ জারি করেছিল সেটাও একটা বড় প্রশ্ন। সচিবালয় আবারও উত্তপ্ত। গত সপ্তাহের শেষ 2 দিনে আমরা উত্তপ্ত দেখেছিলাম। আজকে রোববার, আজকে নতুন করে আবার উত্তাপ ছড়িয়েছে সচিবালয়ে কার্যত আজকে কোনো কাজ হয়নি। সবাই মাঠে নেমে এসেছে এবং স্লোগান দিয়েছে। সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং আলটিমেটামের ভাষা হচ্ছে আগুনে হাত দেবেন না, আগুনে হাত দিলে সেই হাত পুড়ে যাবে। অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, চাকরির অধ্যাদেশ 2025, সেই অধ্যাদেশের বিরুদ্ধে তারা একাট্টা হয়েছেন। সেই অধ্যাদেশে কি বলা হয়েছে? অধ্যাদেশটা খুবই মারাত্মক এবং যারা চাকরি করেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অধ্যাদেশে বলা হয়েছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, সেই অভিযোগ তদন্ত ছাড়াই 7 কার্যদিবসের মধ্যে তার চাকরি চলে যাবে, সরাসরি চাকরি চলে যাবে। এই ধরনের অধ্যাদেশ জারি করা হয়েছে। তার মানে হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল, সেই অভিযোগের তদন্ত হবে না, শুধুমাত্র 3 কার্যদিবসের মধ্যে তাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। 5 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন তিনি এবং 7 কার্যদিবসের মধ্যে তার চাকরি চলে যাবে। এরকম অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে এই নিয়ম চলতে পারে না। যে কোনো অপরাধেরই আত্মপক্ষ সমর্থন এবং ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। যদি অপরাধ হয়েও থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে সেটা অপরাধ হয়েছে কিনা, তারপরে তার বিরুদ্ধে আপনি একাডেমিক ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সরকার এটার পেছনে উদ্দেশ্য অনেকে বলেন যে আলোচনাটা অধ্যাদেশ জারির পরে হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যে সরকার যাদেরকে ইচ্ছা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিংবা সত্যি আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে খুব সহজে যেন অ্যাকশন নিতে পারে এবং তাদের চাকরি বাতিল করতে পারে, সেই কারণেই এই ধরনের অধ্যাদেশ জারি করা হয়েছে। এই ধরনের অধ্যাদেশে যে সবার অধিকার ক্ষুণ্ণ হবে সেই ব্যাপারে
ব্যাপারটা সরকারের মাথাতেই কাজ করেনি। সরকারের ভেতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর মানুষ হয়তো সরকারকে বুদ্ধি দিয়েছে যে আওয়ামী লীগ দূর করতে হলে, সচিবালয় থেকে আওয়ামী লীগ দূর করতে হলে এরকম একটা অধ্যাদেশ জারি করতে হবে, যে অধ্যাদেশের মাধ্যমে খুব সহজে 7 দিনের মধ্যে তার চাকরি খেয়ে দেওয়া যাবে। কিন্তু এটা কি আদৌ মানে নৈতিক কিংবা নিয়মতান্ত্রিক কিংবা মানবিক কোনোভাবেই কি এটার বৈধতা দেওয়ার কোনো কারণ রয়েছে? সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও বৈধতা দেননি, তারা আন্দোলনে ফেটে পড়েছেন এবং তারা বলেছেন যে এটা বাতিল না হলে তারা কাজে ফিরে যাবেন না। তারা বলেছেন যে আগুনে হাত দেবেন না, এই আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, হাত ঠিক থাকবে না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সরকার যখন রাজনৈতিক অস্থিরতা কাটাতে হিমশিম খাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক মিটিং করছে, যখন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সচিবালয়ের এই জটিলতা, সচিবালয় যদি স্থবির হয়ে যায়, যদি কোনো কর্মকাণ্ড না চলে, সরকার স্থবির হয়ে পড়বে, তখন সরকার নতুন করে বিপদে পড়বে। সুতরাং আমার মনে হয় যে সরকার যদি সচিবালয়ের উত্তাপ কমাতে চায়, তাহলে এর আশু সুরাহা করতে হবে, নতুন করে অধ্যাদেশ দিতে হবে যে এই অধ্যাদেশ বাতিল করা হলো। তাছাড়া সরকারের আমার মনে হয় কোনো গত্যান্তর নেই। দর্শক, আপনার কি মনে হয় এই ধরনের অদ্ভুতুরে সিদ্ধান্ত সরকারের মধ্যে বসে থেকে কারা করছে, কারা করাচ্ছে, এরা কারা? এরা কি সরকারের সত্যি কাছের জন কিংবা সরকারের ওয়েল উইশার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন উঠে আসছে। আমরা কেউ তার বক্তব্যের পক্ষে, কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছি। আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে, তাদের অভিমতগুলো তো জানার উপায় আছে, কিন্তু যারা সাধারণ মানুষ, আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেল মানচিত্রে একটি জরিপ চালিয়েছি, বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কীভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না, বিদেশি স্বার্থে করিডোর নয়, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো ভোট পড়েছে 30,000-এরও বেশি, 30,000-ও যদি ধরি, তার 86% পড়েছে সেনাপ্রধানের বক্তব্যের সমর্থনে, অর্থাৎ হ্যাঁকে সমর্থন করেছেন। সেই হিসেবে 25,800 জন মানুষ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন, আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছেন 14% মানুষ, অর্থাৎ 30,000-এর মধ্যে 4,200 জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। তো এই জরিপে যারা ভোট দিয়েছেন, যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন, এগুলোর কোনো কিছুই তো ম্যানিপুলেট করার সুযোগ নেই। আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক, সেখানে কোথাও না কোথাও কারচুপির ঘটনা ঘটে। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানিপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই। যারা কমেন্ট করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে 4 ক্যাটাগরির মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে। এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর কারোর উপরে আস্থা রাখতে পারছেন না, তারা কারোর উপরে নির্ভর করতে পারছেন না। আরেক পক্ষ রয়েছেন যে অনেক কারণে সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ, তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী। আর একদল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ। আর আরেকটি পক্ষ রয়েছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বা সাবেক সমন্বয়কদের পক্ষে, পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের। তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন, তাদের মধ্য থেকে এখানে কমেন্ট পড়েছে শত শত। আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে তারা যে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে কিছু বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধানের অবস্থান এই মুহূর্তে কোথায়।